প্রিয় শিক্ষার্থী, আমার ঢাকা কলেজের অনার্স সেকেন্ডারির ছাত্ররা কেমন আছো? তোমাদের অল্প কিছুদিনের মধ্যে মনে হয়, আমার অবশ্যই বন্ধের আগে মনে হয় এটাই লাস্ট ক্লাস তোমাদের সঙ্গে। আর এর সঙ্গে আমি কিন্তু তোমাদের দুইটা চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি শেষ করে ফেলছি। হ্যাঁ, তো এরপরে আমি হয়তোবা নেক্সট খোলার পরে তোমাদের থার্মোডাইনামিক্সের ক্লাস নিব। তো যাই হোক, তোমরা ভালো আছো আর পড়াশোনা তো করছো। তো আমাদের আজকে তোমার পিএইচ এন্ড ইন্ডিকেটর এই চ্যাপ্টারটার লাস্ট হলো সল্ট হাইড্রোলাইসিস, অর্থাৎ লবণের আর্দ্র বিশ্লেষণ। তো আমরা আজকে সল্ট হাইড্রোলাইসিস নিয়ে একটু কথা বলি। সল্ট হাইড্রোলাইসিস, সল্ট হাইড্রোলাইসিস। তাহলে হাইড্রোলাইসিস হলো আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ পানির দ্বারা বিশ্লেষিত হওয়া। তো এখানে লবণগুলা কিন্তু অ্যাসিড এবং ক্ষারের প্রশমনজাত উৎপাদ। তো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যখন লবণ উৎপন্ন করে, তো সেই লবণের প্রকৃতিটা ডিপেন্ড করে কিন্তু লবণটা কোন অ্যাসিড কোন ক্ষারক থেকে উৎপন্ন হয়েছে। তো আমরা যদি 4 ভাগে ভাগ করি লবণটাকে, তাহলে লবণটা আমরা জানি তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের লবণ, 2 নাম্বার তীব্র অ্যাসিড দুর্বল ক্ষারকের লবণ, 3 নাম্বার দুর্বল ক্ষারক তীব্র অ্যাসিডের লবণ, এবং 4 নাম্বার আমরা বলতে পারি দুজনেই দুর্বল, অর্থাৎ মৃদু অ্যাসিড মৃদু ক্ষারকের লবণ। তাহলে লবণগুলা দেখো, আমরা অ্যাসিড এবং ক্ষারকের প্রকৃতি হিসাবে লবণগুলোকে আমরা 4 ভাগে আইডেন্টিফাই করতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো, তোমরা তো জানো অ্যাসিড বা ক্ষারক, অ্যাসিড বা ক্ষারক যদি আমরা কনজুগেটেড ব্রনস্টেড-লাউরি মতবাদ ধরি, তাহলে তোমরা তো জানো অ্যাসিড যত তীব্র তার কনজুগেটেড ক্ষারক কিন্তু তত দুর্বল। আবার উল্টাভাবে যদি বলি, তাহলে ক্ষারক যত তীব্র তার কনজুগেটেড অ্যাসিড তত দুর্বল। তাহলে আমাদের যদি অ্যাসিড তীব্র হয় বা অম্ল ক্ষারক তীব্র হয়, তাহলে তাদের কনজুগেটেড ক্ষারক বা অম্লটা কিন্তু দুর্বল হবে। ফলে সেই ক্ষেত্রে তারা কিন্তু পানির সঙ্গে তেমন একটা বিক্রিয়া করতে পারবে না, অর্থাৎ তারা তাদের কনজুগেটেড অ্যাসিড বেসগুলা কিন্তু পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে না। ফলে তাদের দ্রবণের প্রকৃতিগুলা কিন্তু প্রশম হবে, অর্থাৎ নিরপেক্ষ হবে। বাট যদি আমাদের অ্যাসিড দুর্বল হয়, তাহলে সেই অ্যাসিড থেকে যখন দেখো, যেমন হলো আমরা একটা মৃদু অ্যাসিড, ধরো মৃদু অ্যাসিড এইচএ ধরলাম। হ্যাঁ, তাহলে এই এইচএ থেকে যে অ্যানায়নটা সৃষ্টি হলো, এটা কিন্তু এর ক্ষারক, এ কিন্তু হবে তীব্র ক্ষারক। আর তীব্র ক্ষারক হইলে সে কিন্তু এই যে এই অ্যানায়নটা তীব্র ক্ষারক, তাহলে সে পানির সঙ্গে বিক্রিয়া করে পানি থেকে কিন্তু সে প্রোটন যথেষ্ট পরিমাণে নিচের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। ফলে তখন কিন্তু দ্রবণে যথেষ্ট পরিমাণ OH মাইনাস এর আধিক্য থাকবে। তাহলে যদি অ্যাসিড দুর্বল হয়, তার কনজুগেটেড বেস যেহেতু তীব্র ক্ষারক হবে, ফলে সেই ক্ষারকটা দ্রবণে যথেষ্ট পরিমাণে H+ পানি থেকে টেনে নিবে। ফলে দ্রবণে কিন্তু OH মাইনাসের আধিক্য দেখা দিবে। তখন এই অ্যাসিড দুর্বল এবং ক্ষারক যদি তীব্র হয়, তাহলে সেই দ্রবণের প্রকৃতিটা কিন্তু হবে তোমার ক্ষারকীয়। আবার যদি আমাদের দুর্বল ক্ষারক হয়, তাহলে দুর্বল ক্ষারক যেমন BOH, হ্যাঁ, তাহলে এ কিন্তু আয়নিত হয়ে দিবে B+ এবং OH মাইনাস। তাহলে এর কনজুগেটেড অম্ল হলো এইটা। তাহলে এই অম্লটা কিন্তু হবে তীব্র অম্ল। আর তীব্র অম্ল হওয়ার কারণে দেখো, সেই তীব্র অম্ল হওয়ার কারণে সে পানির সঙ্গে পানি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে OH আয়ন নিচের দিকে টানবে।
ফলে এখানে দ্রবণের যথেষ্ট পরিমাণে H+ থেকে যাবে, আর এই কারণে এই দ্রবণের প্রকৃতিটা কিন্তু হবে আমাদের অম্লীয়। তাহলে আমাদের অ্যাসিড তীব্র আর ক্ষারক তীব্র দুজনে যদি তীব্র হয়, তাহলে তাদের কনজুগেটেড অ্যাসিড ক্ষারকগুলো যেহেতু দুর্বল, ফলে তারা পানির সঙ্গে সেরকম একটা বিক্রিয়া বা বিয়োজিত আদ্র বিশ্লেষিত হবে না, ফলে তার দ্রবণের প্রকৃতি হবে নিরপেক্ষ। বাট অ্যাসিড দুর্বল আর ক্ষারক যদি তীব্র হয়, তাহলে অ্যাসিড যে অ্যানায়নটা তৈরি করবে সেটা হবে তীব্র ক্ষারক প্রকৃতি, কনজুগেটেড ক্ষারকটা। ফলে এ কিন্তু পানি থেকে যথেষ্ট পরিমাণে H+কে নিজের দিকে নেবে, ফলে দ্রবণে যথেষ্ট হাইড্রক্সিল আয়ন থাকবে, ফলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। আর মৃদু ক্ষারক যদি হয় আর অ্যাসিডটা যদি তীব্র হয়, তাহলে সেক্ষেত্রে যে ক্যাটায়নটা তৈরি হবে সেই ক্যাটায়নটা হবে তীব্র অম্ল, ফলে সেক্ষেত্রে দ্রবণের এই ক্যাটায়নটা দ্রবণ থেকে যখন পানি নিজের দিকে টানবে, তখন দ্রবণের প্রকৃতিটা হবে অম্লীয়। আর যদি অ্যাসিডও তীব্র ক্ষারকও তীব্র হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাসিড এবং ক্ষারকের থেকে যে কনজুগেটেড অ্যাসিড বা ক্ষারক তৈরি হবে, তারা কিন্তু হবে তীব্র প্রকৃতির। ফলে তারা এখানে তাদের মধ্যে একটা কম্পিটিশনের ব্যাপার আছে। যদি তারা সম পরিমাণে পানিতে আদ্র বিশ্লেষিত হয়ে H+ এবং OH- উৎপন্ন করতে পারে, তখন কিন্তু তাদের জলীয় দ্রবণের প্রকৃতিটা হবে নিরপেক্ষ বা প্রসম। তাহলে এই গেল আমাদের তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারক, দুর্বল যে কোনো একজন অথবা উভয়জন দুর্বল হলে তাদের লবণের প্রকৃতি কেমন হবে, দ্রবণের প্রকৃতি কেমন হবে। তাহলে এই গেল হচ্ছে হাইড্রোলাইসিসের ঘটনা। তাহলে আমরা এখন একটু দু একটা উদাহরণে আসি। তাহলে আমাদের 1 নাম্বার কথা বলছিলাম তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারকের লবণ। হ্যাঁ, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারকের লবণ। তাহলে তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারকের লবণ যেমন আমাদের সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি, তাই না? এরা দেখো, এদের যেহেতু এরা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারকের লবণ, তাহলে তীব্র অ্যাসিড থেকে সৃষ্ট যে কনজুগেটেড ক্ষারক আর তীব্র ক্ষারক থেকে যে সৃষ্ট কনজুগেটেড অম্ল, তাদের কিন্তু দুর্বল হওয়ার কারণে তারা কিন্তু পানির সঙ্গে বিক্রিয়া করবে না, ফলে এই সমস্ত জলীয় দ্রবণের প্রকৃতি কিন্তু নিরপেক্ষ থাকবে। আবার 2 নাম্বার আমরা বলছিলাম যে তীব্র ক্ষারক আর মৃদু অ্যাসিড, যদি এদের লবণ হয়, অ্যাসিডের লবণ হয়, তাহলে এই লবণগুলা দেখো, যেমন আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, কপার, অ্যামোনিয়াম ক্লোরাইড উল্টা হয়ে গেল না, তীব্র ক্ষারক বলছি আর দুর্বল অ্যাসিড বলছি। ধরো সোডিয়াম অ্যাসিটেট, তারপরে সোডিয়াম কার্বনেট, এই লবণগুলো দেখো, এটাকে নিয়ে যদি আসি, তাহলে এটা দ্রবণে গিয়ে দেখো সোডিয়াম অ্যাসিটেট যদি আয়নিত হয়, তাহলে এটা দ্রবণে দিবে দেখো অ্যাসিটেট আয়ন আর হচ্ছে সোডিয়াম আয়ন। তাহলে এটা অ্যাসিটিক অ্যাসিড থেকে এই অ্যাসিটেট আয়নটা আসছে, তাহলে এই ক্ষারকটা কিন্তু, এই কনজুগেটেড ক্ষারকটা কিন্তু তীব্র ক্ষারক হবে, আর তোমার এই কনজুগেটেড অম্লটা কিন্তু দুর্বল অম্ল হবে, অর্থাৎ মৃদু অম্ল হবে। এখন দেখো, যেহেতু এটা তীব্র ক্ষারক, তাহলে এইটা গিয়ে কি করবে, এই অ্যাসিটেট আয়নটা পানির সঙ্গে বিক্রিয়া করে পানি থেকে যথেষ্ট পরিমাণ হাইড্রোজেন আয়নকে নিজের দিকে টানার চেষ্টা করবে, আর
টানার ফলে দ্রবণে কিন্তু এখানে OH মাইনাস অ্যাজ ইউজুয়াল অতিরিক্ত উৎপন্ন হয়ে থাকবে। ফলে এই ক্ষেত্রে কিন্তু দ্রবণের প্রকৃতিটা কিন্তু আমাদের কি হবে, ক্ষারকীয় হবে। তাহলে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারকের যে অ্যাসিড থেকে যে অ্যানায়নটা সৃষ্টি হবে, সেই অ্যানায়নটার তীব্র ক্ষারক, কনজুগেটেড ক্ষারকটা তীব্র হওয়ার কারণে এটা পানি থেকে বেশি পরিমাণে H+ আয়ন নিচের দিকে টানবে। ফলে এই দ্রবণের প্রকৃতি কিন্তু আমাদের কি হবে, ক্ষারকীয় হবে। আবার দেখো, আমরা যদি তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারকের চিন্তা করি, তাহলে মৃদু ক্ষারকের লবণ, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, কপার সালফেট, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি লবণগুলো কিন্তু এর মধ্যে পড়ে। তারপর আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলি। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড এটা আয়নিত হয়ে দিবে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। তো তোমরা জানো অ্যামোনিয়ামটা আসছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক থেকে। তাহলে অ্যামোনিয়াম আয়ন কিন্তু এখানে কি, কনজুগেটেড অম্ল। এই কনজুগেটেড অম্ল হওয়ার কারণে যেহেতু এটা দুর্বল ক্ষারক থেকে তৈরি হয়েছে, তাই এটা তীব্র অম্লধর্মী হবে। আর এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আসছে, অর্থাৎ তীব্র অম্ল থেকে আসছে, তাই এই কনজুগেটেড ক্ষারকটা হবে মৃদু বা দুর্বল ক্ষারক। তাহলে দুর্বল ক্ষারক হলে সে কিন্তু দ্রবণ থেকে অত H+ টানতে পারে না। কিন্তু এই অ্যামোনিয়াম আয়ন যেহেতু আমাদের তীব্র অম্ল, তাহলে তীব্র অম্ল হওয়ায় সে পানিতে H+ দিয়ে অ্যামোনিয়াম এবং হাইড্রোনিয়াম আয়নে পরিণত হবে। তাহলে দ্রবণে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হওয়া মানে কি, দ্রবণে H+ এর আধিক্য বৃদ্ধি পাওয়া। ফলে এই দ্রবণের প্রকৃতি কিন্তু হবে অম্লীয়। তাহলে মৃদু ক্ষারক এবং তীব্র অ্যাসিডের ক্ষেত্রে দ্রবণের প্রকৃতি কেন অম্লীয় হচ্ছে সেটা কিন্তু আমরা এখন ব্যাখ্যা করতে পারি। আর যদি আমাদের দুজনে যদি মৃদু হয় 4 নাম্বার, তবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডিপেন্ড করবে যে ক্ষারক আর যে অম্ল কনজুগেটেড হিসাবে আসবে, তাদের যদি সম লেভেলের বিয়োজিত হওয়ার ক্ষমতা, মানে পানির সঙ্গে বিশ্লেষিত হওয়ার ক্ষমতা থাকে, তাহলে প্রসম হবে, না হলে একটু কম বেশি হইতে পারে। যেমন আমি অ্যামোনিয়াম অ্যাসিটেটের কথায় যদি আসি, তাহলে অ্যামোনিয়াম অ্যাসিটেট, এখান থেকে আমরা পাই অ্যাসিটেট আয়ন আর অ্যামোনিয়াম আয়ন। তাহলে এও কিন্তু তীব্র, এও তীব্র। তাহলে এক্ষেত্রে এরা প্রায় সম পরিমাণে H+ কে, যেমন পানি থেকে H+ কে নিজের দিকে টানবে, সেরকম প্রায় সম পরিমাণে দ্রবণে H+ দিবে। ফলে এই লবণটার প্রকৃতি কিন্তু প্রসম বা নিরপেক্ষ হবে। তবে সবগুলোর ক্ষেত্রে যে হবে এমন কথা নয়, কারণ এদের দান করার ক্ষমতা বা গ্রহণ করার ক্ষমতা সব লবণের সমান নাও হইতে পারে। তাহলে এই গেল আমাদের লবণের হাইড্রোলাইসিসের কাহিনী। তাহলে এরপরে আসো আমরা পড়ি ডিগ্রি অফ হাইড্রোলাইসিস। এই যে লবণটা আর্দ্র বিশ্লেষিত হয়, একটা লবণের মোট কতটুকু আর্দ্র বিশ্লেষিত হচ্ছে, ডিগ্রি অফ হাইড্রোলাইসিস। আচ্ছা, তো এই যে একটা লবণ সাম্য অবস্থায় যখন যায়, তখন জলীয় দ্রবণে সে কতটুকু আর্দ্র বিশ্লেষিত হচ্ছে তার উপর যে মানটা আমাদের ডিপেন্ড করতেছে। তার মানে আমরা বলতে পারি মোট লবণের যে ভগ্নাংশটা আর্দ্র বিশ্লেষিত হয় তাকে আমরা ডিগ্রি অফ হাইড্রোলাইসিস বা জলানয়ন মাত্রা বলে থাকি। তাহলে কি বললাম, যে সাম্য অবস্থায় মোট লবণের যে ভগ্নাংশ হাইড্রোলাইসিস হয় তাকে বলা হচ্ছে
ডিগ্রি অফ হাইড্রোলাইসিস। তাহলে এখানে আমরা উদাহরণ হিসাবে একটা লবণ নিয়ে আসি, তারই আমরা KW, K এবং হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট KH এদের সঙ্গে সম্পর্কগুলো বের করে দেখব। তাহলে আমি এরকমভাবে আমরা উল্টাগুলোরও কিন্তু বের করতে পারি। তাহলে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের লবণের ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে তোমরা তো এতক্ষণ জানছো যে তীব্র ক্ষারক থেকে যে ক্ষারক থেকে যে ক্যাটায়নটা আসবে সে দুর্বল অম্লধর্মী হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মৃদু অ্যাসিড থেকে, ধরো মৃদু অ্যাসিড এইচে, তাহলে এইচে থেকে যে অ্যানায়নটা আসবে সেই অ্যানায়নটা কিন্তু আমাদের তীব্র অম্লধর্মী, তীব্র ক্ষারক। তাহলে এই তীব্র ক্ষারক হওয়ার কারণে এই কিন্তু পানির সঙ্গে পরবর্তীতে বিক্রিয়াটা ঘটাতে পারে। তাহলে এই ক্ষেত্রে অ্যানায়নটা পানির সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পানির সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে HA প্লাস, আমাদের হচ্ছে OH মাইনাস। তাহলে এইখানে দেখো এই বিক্রিয়াটার ভরক্রিয়া সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে সাম্যাঙ্ক K সমান সমান আমরা পাই আমাদের হচ্ছে HA ইন্টু OH মাইনাস ডিভাইডেড বাই H আর পানির কনসেন্ট্রেশন এইটা। এখন পানি তো তোমরা জানো, পানি তো আমরা কি জানি যে পানির ঘনমাত্রা, এখানে পানি দ্রাবক, পানির ঘনমাত্রা প্রায় কনস্ট্যান্ট ধরা হয়। তাহলে পানির কনস্ট্যান্ট ঘনমাত্রাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে, কারণ এখানে দ্রাবক হিসেবে তার ভূমিকা, তাহলে এইটাকে আমরা বলতেছি KH, পানির জলানয়ন ধ্রুবক। হ্যাঁ, জলানয়ন ধ্রুবক। তাহলে এইটা হলো আমাদের একটা সমীকরণ। তাহলে এই যে পানির জলানয়ন ধ্রুবক আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই জলানয়ন ধ্রুবকের সাথে আমাদের বিয়োজন ধ্রুবক, তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তারপরে আমাদের হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তারপরে হচ্ছে কি বলে আর ওই যে KW, আয়নিক গুণফলের সম্পর্ক। তাহলে আমরা এখন সম্পর্ক নির্ণয় করি KH, KA আর KW এর মধ্যে সম্পর্ক, এর সম্পর্ক। আমরা এটা দুর্বল অ্যাসিড থেকে যেহেতু আনছি তাই K, যদি আমরা দুর্বল ক্ষারক থেকে আনতাম লবণটা তাহলে কিন্তু KB হতো, তাহলে সম্পর্ক কিন্তু মোটামুটি একই আসতো। তাহলে এখানে আমরা দেখলাম A মাইনাস পানির সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করলো HA প্লাস OH মাইনাস। তাহলে এখান থেকে আমরা KH পেয়ে গেলাম HA OH মাইনাস ডিভাইডেড বাই, এইটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন আমরা পেয়ে গেছিলাম। আর আমরা জানি KW সমান সমান পানির KW সমান সমান আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর OH মাইনাসের ঘনমাত্রা, এটা 2 নম্বর সমীকরণ। আর আমাদের অ্যাসিডটা যেহেতু দুর্বল, তাহলে দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এইটা থেকে আমরা পাই KA। তাহলে KA সমান সমান উপরে থাকলো H প্লাস A মাইনাস ডিভাইডেড বাই HA, এটা হলো আমাদের 3 নাম্বার সমীকরণ। তাহলে আমরা KH, KW আর এর মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করতে চাই তখন দেখো আমাদের KW বাই KA যদি আমরা আনি তাহলে কি সম্পর্কটা দাঁড়ায়? তাহলে KW বাই KA, তাহলে আমাদের সম্পর্কটা কি আসে দেখো, KW বাই KA, অর্থাৎ KW বাই KA যদি করি, KW ছিল আমার হাইড্রোজেন আয়ন
ও এইচ মাইনাস আয়ন, আর কে এ ছিল আমাদের কি জানো, কে এ ছিল দুর্বল, তাহলে উপরে যাবে। আচ্ছা, মানটা আমরা এখানে লিখি, এখানে আসবে হলো এইচ এ এ মাইনাস, আর নিচে হলো এইচ এ। তাহলে এটাকে উল্টায় লিখলে আমাদের আসে উপরে এইচ প্লাস ও এইচ মাইনাস ইন্টু আসে এইচ এ ডিভাইডেড বাই আসবে এইচ প্লাস ইন্টু এইচ এ মাইনাস। তাহলে এখান থেকে এটা চলে গেলে থাকলো উপরে ও এইচ মাইনাস ইন্টু এইচ এ ডিভাইডেড বাই এ মাইনাস। তাহলে এটা আমরা পেলাম কে ডাব্লিউ বাই কে এ সমান সমান, দেখো তো এটা সমান সমান কে এইচ। তাহলে আমরা এটা সমান সমান যদি কে এইচ পাই তাহলে অর্থাৎ লিখতে পারি, আচ্ছা এটা সমান সমান কে এইচ, তাহলে আমরা লিখতে পারি কে ডাব্লিউ বাই কে এ সমান সমান কে এইচ। তাহলে দেখো আমরা যদি এটা দুর্বল, ক্ষারক এবং সবল অ্যাসিডের ক্ষেত্রে নিতাম তাহলে কে এর জায়গাতে আসতো কে বি। তাহলে আমরা এরকম কে এইচ কে ডাব্লিউ এবং সম্পর্কটা পেয়ে গেলাম। তাহলে এবারে আসো আমাদের ডিগ্রি অফ হাইড্রোলাইসিসের কথাটা, আমি তার সংজ্ঞাটা বলছি কিন্তু ব্যাখ্যাটা আমার দেওয়া হয় নাই। তাহলে এবারে আমরা হাইড্রোলাইসিস, ডিগ্রি অফ হাইড্রোলাইসিস অর্থাৎ জ্বলনার মাত্রা একটু সম্পর্ক আসি। তাহলে এই যে আমরা সমীকরণটা শুরু করছিলাম, এ মাইনাস প্লাস পানি বিক্রিয়া করে উৎপন্ন করছিল এইচ এ প্লাস ও এইচ মাইনাস, তাই না? তাহলে এক্ষেত্রে সাম্য অবস্থায় একবার আমরা যদি চিন্তা করি তাহলে এখানে আমরা বলতে পারি ঘনমাত্রাটা যদি ধরে নেই তাহলে এটা 1 মোল ছিল, সেখান থেকে আলফা চলে গেছে ভি আয়তনের মধ্যে। এখানে আলফা মোল উৎপন্ন হয়েছে, এখানে আলফা মোল উৎপন্ন হয়েছে, সবগুলা ভি আয়তনের মধ্যে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আলফাটা হলো আমাদের বিয়োজিত অংশ, অর্থাৎ লবণের মোট ভগ্নাংশের সাম্য অবস্থায় যেটুকু কি হয়েছে আদ্র বিশ্লেষিত হয়েছে সেটা। তাহলে এখান থেকে আমরা কে এইচ সমান সমান ছিল আমাদের এইচ এ ইন্টু ও এইচ মাইনাস ডিভাইডেড বাই এ মাইনাস। আমরা পানিকে অ্যাভয়েড করলাম, পানি কি বলে দ্রাবক বলে, অর্থাৎ পানির ঘনমাত্রা অনেক বেশি বলে। তাহলে আলফা বাই ভি ইন্টু আলফা বাই ভি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা বাই ভি। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাকে হাইড্রোলাইসিস, ডিগ্রি অফ হাইড্রোলাইসিস বলি, তো সেই হিসাবে এটাকে এইচ দিয়েও প্রকাশ করা হয়। তাহলে উপরে থাকলো আলফা স্কোয়ার ভি স্কোয়ার, উঠে গেলে ভি বাই 1 মাইনাস আলফা। তাহলে কে এইচ ইকুয়াল হলো আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি। তাহলে এই সমীকরণটা থেকে এখন দেখো যে আমরা জানি যে দুর্বল অ্যাসিড বা ক্ষারকগুলা অথবা লবণগুলা, অ্যানায়নগুলা যতই হোক এরা খুব অল্প পরিমাণে আয়নিত হয়। তাহলে এর চেয়ে আলফার মান ক্ষুদ্র না, তাহলে 1 মাইনাস আলফা আমরা প্রায় ইকুয়াল লিখতে পারি 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কে এইচ ইকুয়াল দাঁড়ায় আলফা স্কোয়ার বাই ভি। এখন আমরা আরেকটা জানি 1 বাই ভি ইকুয়াল কনসেন্ট্রেশন সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে এইচ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। অতএব আলফা সমান সমান, তাহলে আমরা কি আসবে, আলফা সমান সমান আমাদের আসবে রুট কে এইচ বাই সি। তাহলে এইটা হলো আমাদের বিয়োজন মাত্রার সঙ্গে, অর্থাৎ হাইড্রোলাইসিস, ডিগ্রি অফ হাইড্রোলাইসিসের সঙ্গে হাইড্রোলাইসিস কনস্ট্যান্টের সম্পর্ক। তাহলে এটা কি হইল যে যে কোনো লবণের যে আদ্র বিশ্লেষিত হয় সেই বিয়োজন মাত্রাটা, অর্থাৎ ডিগ্রি অফ হাইড্রোলাইসিসটা দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের
ব্যস্তানুপাতিক। তাহলে এই আমরা সম্পর্কগুলো পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বিয়োজন মাত্রা অর্থাৎ কি বলে ডিগ্রি অফ হাইড্রোলাইসিসের সঙ্গে হাইড্রোলাইসিস কনস্ট্যান্টের সম্পর্কটা পেয়ে গেলাম। সম্পর্কটা দাঁড়ালো লাস্টলি এই দুইটা সম্পর্ক, একটা হলো KH সমান আলফা স্কয়ার সি, আর এখান থেকে আমরা পেয়ে গেছিলাম আলফা ইকুয়াল রুট KH বাই সি। তাহলে এখন দেখো যে আমরা যদি কোনো দ্রবণের এই যে মৃদু অ্যাসিড ক্ষারকের লবণের যদি পিএইচ নির্ণয় করতে চাই তাহলে সেটা পারি কিনা। দেখো আমরা এই সম্পর্কটা লাস্টলি পাইলাম কার সঙ্গে, ডিগ্রি অফ হাইড্রোলাইসিসের সঙ্গে হাইড্রোলাইসিস কনস্ট্যান্টের রিলেশনটা আমাদের এইরকম। তাহলে এবার আসো মৃদু অ্যাসিড, আমি সবগুলা একটা দিয়ে ব্যাখ্যা করলাম, বিপরীতভাবে সবগুলো এভাবে উল্টা করে ব্যাখ্যা করা যাবে। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের লবণের পিএইচ সমীকরণ। সমীকরণের মাধ্যমেও আমরা দেখাতে পারি যে এই দ্রবণের পিএইচ গুলা কি হবে, যেমন আমাদের দেখো 7-এর বেশি হবে না কম হবে সেটাও আমরা বের করতে পারি। তাহলে আমাদের মৃদু অ্যাসিড ছিল, তাহলে আগের বিক্রিয়ায় আসি আমরা, এটা থেকে আমরা পাইছিলাম যে HA প্লাস OH মাইনাস, তাহলে আমরা এইটা পাইছিলাম এবং আমরা ওখানে সাম্য অবস্থায় দেখছিলাম এটা 1 মাইনাস আলফা বাই ভি, এটা আলফা বাই ভি, আর এটাও আলফা বাই ভি। আমরা আলফা বাই ভি না বলে এটাকে আলফা সিও কিন্তু বলতে পারি, আলফা বাই ভি না বলে এটাকে আলফা সি, 1 মাইনাস আলফা বাই ভি না বলে 1 মাইনাস আলফা ইন্টু সিও বলা যাবে। দেখো এটা হলো আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা KH যদি বসাই তাহলে উপরে ছিল আলফা সি ইন্টু আলফা সি, আর নিচে হবে 1 মাইনাস আলফা ইন্টু সি, তাহলে এখানে থাকলো আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা। তাহলে এই সম্পর্কটা তো আমরা পেয়ে গেছিলাম কিছুক্ষণ আগে, এই সম্পর্কটা আমাদের এখন আপাতত থাক। তাহলে এখান থেকে দেখো আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, এই সম্পর্কটা এখানে অবশ্য লাগবে না মনে হয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখো অতএব আমরা এখান থেকে বলতে পারি এই সম্পর্কটা এখানে লাগবে না, এটা তো আমরা বের করে ফেলছিলাম, এটা লাগলে পরে আমরা ওখানে তো বের করছিলাম সেখান থেকে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম OH মাইনাসের ঘনমাত্রা সমান সমান আলফা সি। এখন দেখো আমরা জানি KW সমান সমান H প্লাস আয়ন ইন্টু OH মাইনাস আয়ন। তাহলে এখান থেকে আমরা দেখো H প্লাস আয়ন ইকুয়াল কি আসবে, আমাদের আসবে KW বাই OH মাইনাস, মানে আমাদের KW বাই এখানে আসবে আলফা সি। এখন আমাদের আগের সমীকরণে আলফা সমান সমান আমরা পেয়ে গেছিলাম, তাহলে আমরা আগের সমীকরণে আলফা সমান পেয়ে গেছিলাম, আমরা আলফা সমান পেয়ে গেছিলাম রুট KH বাই সি। তাহলে এই সম্পর্কটা যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের উপরে থাকলো KW, আচ্ছা নিচে বসাই একটা লাইন এখানে তাহলে এখানে থাকলো KW, আর আলফার পরিবর্তে মানটা আসলো আমাদের আলফার, এখানে সি থাক, আর আলফার মানটা আমরা উল্টাই দিলে উপরে যাবে সি, নিচে আসবে KH। তাহলে আমাদের এখানে থাকলো KH। আবার আমরা KH সমান সমান পেয়ে গেছিলাম KW বাই KA।
তাহলে আমরা যদি সেই সম্পর্ক যাই তাহলে এখানে দাঁড়াবে আমাদের হচ্ছে KW/C ইন্টু রুট C ইন্টু উপরে যাবে KS KA উপরে যাবে আর নিচে আসবে KW। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল কি পাইলাম আমরা? এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান সমান থাকলো, তাহলে আমাদের উপরে থাকলো KW একটা KW থেকে যাচ্ছে আর KA থেকে যাচ্ছে আর এখানে রুট C থেকে যাচ্ছে। তাহলে এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এই সমীকরণটা আমাদের আসলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো তোমরা জানো এই যে আমরা পেয়ে গেলাম, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান সমান রুট KW ইন্টু KA/C। এখন যদি আমরা এটাকে pH আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? লগ নিতে হবে, তাই না? তো আমরা উভয় দিকে যদি লগ নেই তাহলে সম্পর্কটা দাঁড়ায় লগ H প্লাস সমান সমান হাফ log KW plus half log KA plus minus half log C। এখন আমরা যদি এই সমীকরণটাকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে? মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি pH = PKW half PKW plus half PKA plus half log C। এখন তোমরা জানো যে হাফ PKW মানে 7, তাহলে pH সমান সমান 7 যোগ হাফ PKA plus half log C। তাহলে এই সমীকরণটা থেকে দেখো আমরা দ্রবণের pH নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে দেখো আমাদের প্লাস 7 এর সঙ্গে কিন্তু এই মানগুলো প্লাস হবে, তাহলে আমাদের অবশ্যই pH এর মান 7 এর বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই দ্রবণের pH এর মান 7 এর বেশি, অর্থাৎ ক্ষারকীয় প্রকৃতির। তাহলে আমরা কিন্তু যদি আমি তোমাদেরকে সবগুলাই মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারক দিয়ে ব্যাখ্যা করছি, তাহলে উল্টা করে করলেও কিন্তু ঠিক একইভাবে তোমরা দ্রবণের pH সমীকরণ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আনতে পারবা এবং সেইভাবে তোমাদের করতে হবে প্র্যাকটিস। তাহলে এর সঙ্গে আমরা সল্ট হাইড্রোলাইসিসের সঙ্গে আমরা pH এবং ইন্ডিকেটর চ্যাপ্টারটা শেষ করলাম। তো ভালো থাকবে তোমরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।